এই যে অ্যাপল, গুগল, নাইকি, কার্টিয়ার, টেসলা, শ্যানেল, মার্সিডিজ, এই যে ব্র্যান্ডগুলো, এই যে নামগুলো শুনলে মনে হয় হ্যাঁ এই ব্র্যান্ডটার নাম তো আমরা শুনেছি। এদের যে ব্র্যান্ড ভ্যালু আছে বলে আমরা সবসময় গল্প করি, ব্র্যান্ড ভ্যালু জিনিসটা আসলে কি, কেন ব্র্যান্ড ভ্যালু এত ইম্পর্টেন্ট, ব্র্যান্ড ভ্যালু থাকলে কি হয়, কোম্পানির কি সুবিধা হয়, সাধারণ মানুষের কি সুবিধা হয় বা অসুবিধা হয়, আমরা ব্যাপারটা কিছুটা আন্দাজ করি কিন্তু পুরোপুরি ঠিক বুঝতে পারি না। একটা জিনিসের কোয়ালিটি হয়তো ততটা ভালো নয়, সেই কোম্পানির প্রোডাক্টের থেকে আরো সস্তায় আরো ভালো প্রোডাক্ট হয়তো মার্কেটে অ্যাভেলেবেল আছে, তবু আমরা সেই কোম্পানির খারাপ প্রোডাক্টটাই কিনতে যাই শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর জন্য। এরকম কি হয়? আরে আইফোনের কথা বলছি না। আর এই ভিডিওর শুরুতেই কেন এসব কথা বলছি ভিডিওটা দেখলেই পরিষ্কার বুঝবেন। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এবং অন্যরকম ইউনিক একটা টপিকের ভিডিও হবে। ভিডিও ভালো লাগবে, ভিডিওটা শেষ অবধি দেখুন। ভালো লাগলে তারপর না হয় গিয়ে লাইক টাইক করবেন। দেরি করে লাভ কি, একটা মহাযুদ্ধের গল্প চলুন আমরা শুরু করে দিই। হ্যাঁ, মহাযুদ্ধ 1975 সালে পেপসি কোম্পানি বিশাল আজ অব্দি হওয়া সব থেকে বড় যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল কোকা-কোলার বিরুদ্ধে। সফট ড্রিঙ্ক ব্রেভারেজের ইতিহাসে এত বড় যুদ্ধ কোনোদিন হয়। তারা একটা সিম্পল ট্রিকের মাধ্যমে কোকা-কোলার কোম্পানির যে হাজার হাজার ইউজার, লক্ষ লক্ষ ইউজার, তাদেরকে নিজেদের দিকে টেনে নিয়ে চলে এসেছে। কিন্তু তার উত্তরে তো কোকা-কোলা বসেছিল না, তারাও কিছু একটা করেছিল। কিন্তু তারা যেটা করেছিল সেটা তাদের ইতিহাসে আবার সব থেকে বড়, আজ অব্দি সব থেকে বড় ব্লান্ডার। তারপরও আজও তো দেখছেন কোকা-কোলা কোম্পানি বেঁচে আছে এবং দাপটের সাথে ব্যবসা করছে গোটা পৃথিবী জুড়ে। কি করে সম্ভব হলো সেটা আপনিও বুঝতে পারবেন গল্পটা পুরো শুনলে। তো পেপসি মোটামুটি সেই সময় সফট ড্রিঙ্কের মার্কেটে কোকা-কোলার কাছে হেরেই বসে আছে। কোকা-কোলার তখন বিশাল বড় একটা সাম্রাজ্য। তারা এই সোডা ওয়াটারের মার্কেটে পুরোপুরি ডমিনেট করছে, একরকম মনোপলি বলা যায়। অবস্থাটা পাল্টাতে হলে পেপসিকে একটা অভিনব কিছু করতে হতো। পেপসি একটা চান্স নিল। তারা খুব ইন্টারেস্টিং একটা জিনিস খুঁজে পেয়েছে। তারা দেখেছিল যে লেবেলহীন, অর্থাৎ কোকা-কোলা বা পেপসির স্ট্যাম্প নেই এরকম দুটো বোতল, একই রকম দেখতে দুটো বোতল যদি কোনো মানুষের সামনে রেখে দেওয়া হয়, সেই মানুষটা দুটো বোতল থেকে টেস্ট করার পর পেপসির বোতলের টেস্টটাই পছন্দ করছে। অর্থাৎ কোকা-কোলার থেকে পেপসির টেস্ট না জেনে খাওয়ার পর সাধারণ মানুষ খেতে বেশি পছন্দ করছে। কিন্তু যেই সেই বোতলে দেখা যাচ্ছে কোকা-কোলার লেবেল লাগানো আছে, তাদের লোগো লাগানো আছে, মানুষ খাওয়ার পর বলছেন না কোকা-কোলারটাই ভালো। এই জিনিসটা বারবার পরীক্ষা করে দেখলো পেপসি এবং দেখলো হ্যাঁ যে ঘটনাটা সত্যি। প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে যে লোকে লেবেলহীন বোতলগুলোর মধ্যে থেকে পেপসির টেস্টটাই বেশি পছন্দ করছে। পেপসি এই সুযোগ তো ছাড়বে না। তারা গোটা আমেরিকা জুড়ে একটা ক্যাম্পেইন চালালো, নাম দিল দ্য পেপসি চ্যালেঞ্জ। ব্লাইন্ড টেস্ট করা হবে, দুটো বোতল দেওয়া হবে এবং যে কোনো লোক সেই দুটো বোতল টেস্ট করে বলবে কোনটার টেস্ট ভালো। এই চ্যালেঞ্জটা, এই টেস্টটা প্রতিটা জায়গায় তারা ছড়িয়ে দিল। যে কোনো গ্রসারি স্টোরে, যে কোনো সুপার মলে, যে কোনো স্টেডিয়ামে, যে কোনো মেলাতে, সব জায়গাতে তারা সাধারণ মানুষের মধ্যে গিয়ে এই টেস্টটা করতে লাগলো। এবং এই এত ব্যাপক প্রচারের ফলে, এই ওয়ান সিপ টেস্টের ফলে পেপসির বেনিফিট হলো। তারা এই ঘটনাগুলো শুট করলো এবং বিভিন্ন জায়গায় সেগুলো প্রচার করতে লাগলো, দেখাতে লাগলো মানুষদের যে দেখুন এইরকম যখন আমরা টেস্ট করেছি, এরকম যখন চ্যালেঞ্জ নিয়েছি, তখন সাধারণ মানুষ প্রায় অধিকাংশ জনই পেপসির টেস্টটাই বেশি পছন্দ করেছে। যারা সত্যি অংশগ্রহণ করেছে, যারা চাক্ষুষ দেখছে, তারা প্রত্যেকে চমকে গেছিল তো রেজাল্ট দেখে। তারা তো দেখতে পাচ্ছে চোখের সামনে যে লেবেল সরিয়ে নিলে তারপরে কি হচ্ছে, সব রেজাল্ট পাল্টে যাচ্ছে। এই প্রচারে পেপসি যে জিতে যাচ্ছে সেটা কিন্তু সংখ্যা বলে দিতে লাগলো। তারপর পেপসির মার্কেট শেয়ার 6% থেকে 14% হয়ে গেল, ডাবলেরও বেশি। কোকা-কোলাকে রীতিমতো তারা কম্পিটিশন দেওয়ার জায়গায় চলে আসলো। 1979 সালে দেখা গেল পেপসির মার্কেট শেয়ার 17.5%, আর সেখানে কোকা-কোলার মার্কেট শেয়ার 23%। গ্যাপটা অনেক কমে গেছে। কোকা-কোলা কিন্তু নড়ে চড়ে বসলো। এত বড় একটা জায়ান্ট কোম্পানি, তাদের এত বিশাল একটা ব্যবসায়িক সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের অস্তিত্ব কিন্তু এবার নড়বড়ে হয়ে যাচ্ছে। কিন্তু তারা প্রথমে মনে করলো যে পেপসি এটা মিথ্যে প্রচার চালাচ্ছে। তারাও পেপসির এগেনস্টে ঠিক এইরকমই একটা প্রচার শুরু করলো। তারাও মাঠা নেমে পড়লো, বিভিন্ন শপিং মলে গেল, বিভিন্ন মেলায় গেল, বিভিন্ন অনুষ্ঠানে গেল এবং সেখানে গিয়ে মানুষকে ব্লাইন্ড টেস্ট করতে দিল। 2 লাখ মানুষের ওপর টেস্ট হলো এবং টেস্টের রেজাল্ট দেখা গেল যে সত্যি পেপসি জিতছে। কোকা-কোলা নিজে টেস্ট করে দেখছে যে পেপসি জিতে যাচ্ছে টেস্টের রেজাল্টে। এত বড় একটা কোম্পানির ইতিহাসে এরকম ভয়ঙ্কর ঘটনা কোনোদিন ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এর পরের পদক্ষেপ কি হবে, কোকা-কোলা কি করবে? তারা এরপর যেটা করলো সেটাও আবার তাদের ইতিহাসে সব থেকে বড় ব্লান্ডার। টেস্টের লড়াইয়ে হেরে যাচ্ছে বলে কোকা-কোলা কোম্পানি তাদের পানীয়ের টেস্টটাই পাল্টে দিল। ততদিনে কিন্তু 1985 সাল এসে গেছে। কোকা-কোলা কোম্পানি তাদের 99 বছরের রেসিপি পাল্টে নতুন টেস্টের কোকা-কোলা নিয়ে আসবে ঘোষণা করলো। নতুন প্রোডাক্টের নাম দিল নিউ কোক। সেই কোকটা আগের কোকের থেকে আরেকটু বেশি মিষ্টি। কিন্তু এই জুয়াটা তাদের জন্য ব্যাকফায়ার করলো। মানুষ ভীষণ ভাবে সমালোচনা করলো কোকা-কোলার। যারা কোকা-কোলা খাচ্ছিল, যারা কোকা-কোলার ডেডিকেটেড ফ্যান, তারাও পর্যন্ত কোকা-কোলার এই পদক্ষেপের সমালোচনা করলো এবং কোকের এই নতুন প্রোডাক্টকে তারা রিজেক্ট করে দিল। শুধু কোকা-কোলার ফ্যানরা নয়, কোকা-কোলার কনজিউমাররা নয়, গোটা আমেরিকান সেন্টিমেন্ট এখানে জুড়ে গেল। তাদের কাছে এটা শুধু টেস্টের ব্যাপার ছিল না, তাদের কাছে এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার ছিল। তাদের কাছে কোকা-কোলা আরো গভীর কিছু মানে বহন করে। তাদের কাছে
কোক একটা প্রতীক, একটা আমেরিকান নস্টালজিয়া। কোকাকোলার মার্কেট শেয়ার তো পড়েই গেল, তার সাথে সাথে 4 লাখেরও বেশি লোক কোকাকোলার সদর দপ্তরে চিঠি লিখে এই ঘটনার প্রতিবাদ জানাল। কোকাকোলা কোম্পানি বাধ্য হলো তাদের সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা করতে। তারা তাদের পুরনো 99 বছরের রেসিপি ফিরিয়ে আনতে বাধ্য হলো। নাম দিল কোকাকোলা ক্লাসিক। কিন্তু পেপসি তো ততদিন অনেকটা এগিয়ে গেছে। কোকাকোলাকে জিততে পারলো? কোকাকোলা কি কামব্যাক করতে পারলো? কোকাকোলা ক্লাসিক আসার পর যেটা হলো সেটা একটা মনে রাখার মতো স্মরণীয় ঘটনা। সাধারণ মানুষ কোকাকোলার এত রকম হঠকারী সিদ্ধান্তের পরও তাদেরকে কিন্তু ক্ষমা করে দিল। কোকাকোলার সেল আবার লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো। সাধারণ মানুষ তারা প্রমাণ করে দিল যে তারা শুধু গ্রাহক নয়, তারা একটা কোম্পানির যোদ্ধা। তারা টেস্টের জন্য হয়তো পেপসি পছন্দ করতে পারে, কিন্তু তারা কোকাকোলাই কিনবে, তার কারণ তারা কোকাকোলা ব্র্যান্ডটার প্রতি লয়াল। তারা অভ্যস্ত কোকাকোলা খেতে। এই গোটা ঘটনাটাকে বলা হয় পেপসি চ্যালেঞ্জ। এটা একটা বিশেষ মার্কেটিং কেস, স্টাডি করা হয় মার্কেটিং এর বিভিন্ন কোর্সে। এই পেপসি চ্যালেঞ্জের কেসটা অন্যান্য ব্র্যান্ডদের এটা কিন্তু শেখালো যে ডাইরেক্ট কনজিউমারের সাথে যদি ইন্টারঅ্যাক্ট করা যায় তাহলে তার ফল কিন্তু অন্যরকমই হয়। পেপসি সরাসরি কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট করে মার্কেটটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছিল। আবার কোকাকোলার ক্ষেত্রে কাস্টমারের যে রেসপন্স সেটা দেখিয়ে দেয় যে একটা ব্র্যান্ড লয়্যালটি সেটা কত শক্তিশালী জিনিস। এই পেপসি চ্যালেঞ্জের ঘটনাটা প্রমাণ করে একজন কনজিউমার যদি একটা ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালুর উপর বিশ্বাস রাখে তাহলে সে সেই ব্র্যান্ডের অনেক দোষ ক্ষমা করে দিতে রাজি থাকে। তারা সেই ব্র্যান্ডের পাশে সবসময় দাঁড়াতে চায়। পেপসি যদিও স্বাদের পরীক্ষায় কোকাকোলাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু কোকাকোলা বিক্রির পরীক্ষায় পেপসিকে হারিয়ে দিয়েছিল। এই যে অদ্ভুত জিনিসটা, এটার নাম দেওয়া হয়েছে পেপসি প্যারাডক্স। এই প্যারাডক্স আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জিনিসের গুণগত মান, তার কোয়ালিটির থেকেও সেই জিনিসের ব্র্যান্ড ভ্যালুকে আমরা অনেক উপরে রাখি। শক্তিশালী ব্র্যান্ডিং কনজিউমারের চয়েস বদলে দিতে পারে। না, আমি আইফোনের কথা বলিনি।